সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডেলিভারির অল্প কিছুদিন আগে কিভাবে প্রস্তুতি নেবেন সে সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। আর এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে নেওয়া, অর্থাৎ আমার নর্মাল ডেলিভারিটা কিভাবে হয়েছিল, আমি তার জন্য কি টিপস এবং ট্রিক্স মেনটেন করেছি, পুরো প্রেগন্যান্সি জার্নিটা কেমন ছিল, কি সমস্যায় পড়েছি, কিভাবে ওভারকাম করেছি, সব কিছুর A to Z আমি সবসময় আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করি। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আজকে আমি শুরুতেই বলেছি যে আলোচনা করব ডেলিভারির অল্প কিছুদিন আগে কিভাবে প্রস্তুতি নেবেন। প্রেগন্যান্সির পুরো সময়টাকে তিনটি ভাগে ভাগ করা হয়: ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। প্রথম 3 মাস নিয়ে ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় 3 মাস নিয়ে সেকেন্ড ট্রাইমেস্টার এবং তৃতীয় 3 মাস নিয়ে হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টাররা খাবারে গন্ধ লাগা, আমাদের শারীরিক অল্প স্বল্প জটিলতার মধ্য দিয়ে কেটে যায়। সেকেন্ড ট্রাইমেস্টারে যখন পৌঁছাই তখন এটা আনন্দেই কেটে যায়, কেননা এ সময় আমরা বাচ্চাকে ফিল করতে পারি, সে ভেতর থেকে লাথি মারে, তার নড়াচড়াটা অনুভব করতে পারি, তাকে নিয়ে অল্প স্বল্প স্বপ্ন বুনতেই আমাদের সেকেন্ড ট্রাইমেস্টারটা চলে যায়। কিন্তু যখন আমরা থার্ড ট্রাইমেস্টারে প্রবেশ করি তখনই কিন্তু ডেলিভারির কথা চিন্তা করতে হয়। আপনি যদি সপ্তম অথবা অষ্টম অথবা নবম মাসের গর্ভবতী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই জরুরি, কেননা সপ্তম, অষ্টম, নবম এই 3টি মাসে বাচ্চারা অনেক দ্রুত বড় হয়। প্রথম দিকে তাদের অল্প অল্প করে গঠন হয়, কিন্তু পরের 3 মাসগুলোতে তাদের খুব দ্রুত গঠন হয়ে যায় এবং বিকাশও ঘটে। তাদের হাত, পা, চোখ, নাক, কান, মুখ সব কিছু নিয়ে তারা পরিপূর্ণ একটা মানব শিশুর আকৃতি ধারণ করে। এ সময় বাচ্চারা হাত পা ছুটতে পারে, আঙুল চুষতে পারে, তারা অ্যামিউনিটি ফ্লুইড একটু একটু করে গ্রহণ করে আবার সেটা প্রস্রাবের মাধ্যমে ত্যাগ করে। এভাবেই তাদের সার্কেলটা চলতে থাকে, এতে ক্ষতির কিছু নেই। এভাবেই বাচ্চারা মায়ের গর্ভে তাদের দিনাতিপাত করে। এরপরে আপনি যখন সপ্তম, অষ্টম, নবম মাসের গর্ভবতী যে সময়ে থাকুন না কেন, এ সময় প্রস্তুতি হিসেবে প্রথমেই আপনাকে খাবার গ্রহণ করতে হবে। খুব বেশি বেশি করে এই সময় খাবার খাবেন। মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, মৌসুমি ফলমূল, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি বেশি করে গ্রহণ করুন। প্রথমে আপনি কি খেতে পেরেছেন বা কি পারেননি সেটা এখন বড় কথা নয়। যেহেতু এখন বাচ্চা দ্রুত বেগে বড় হচ্ছে, তাই বাচ্চাকে বেশি বেশি করে এখন খাবার দিতে হবে এবং সেই সাথে আপনিও নিজের বডিকে ডেলিভারির জন্য প্রস্তুত করতে হবে, শক্তিশালী হতে হবে। তাই বেশি বেশি করে এই সময় খাবার গ্রহণ করুন। যখন যে সময় সহজলভ্য হাতের কাছে পাবেন সেটাই গ্রহণ করুন। এখন আর কোনো বাছাবাছি বা চিন্তার কোনো কারণ নেই। এরপরে এই সময় যে আপনার নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে সেটা তো বলা যায় না, তাই আপনাকে মনে রাখতে হবে যে হ্যাঁ, আমি নর্মাল ডেলিভারি দিয়ে বাচ্চা জন্ম দেব। এর জন্য আপনাকে মানসিক প্রস্তুতি নিতে হবে। আপনি জানেন নর্মাল ডেলিভারির জন্য মানসিক প্রস্তুতিটা হচ্ছে সব থেকে বড়, কেননা মানসিক প্রস্তুতি যদি আপনার না থাকে, মনের দিক থেকে যদি আপনি শক্ত না থাকেন, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারিটা সম্ভব নয়। এরকম অনেকেই শেষ পর্যায়ে গিয়ে সব কিছু ঠিক ছিল কিন্তু মানসিক জোর ছিল না বলে নর্মাল ডেলিভারিটা আর হয়নি। আপনি সবসময় নিজেকে এটা বলেই বোঝাবেন যে এত মানুষ সবাই যদি নর্মালে বাচ্চা জন্ম দিতে পারে, আমি কেন পারবো না? আমিও পারবো, কারণ আমি নারী, আমি সব পারি। আর সিজার যদি হয়ে থাকে সেটাও প্রি প্ল্যান, সেটার জন্য প্রস্তুত রাখবেন। মন খারাপের কোনো বিষয় নয়। আপনার মূল উদ্দেশ্য থাকা উচিত সুস্থ সবলভাবে আপনার বাচ্চা যেন পৃথিবীতে আসে। এরপরে আপনাকে এ সময় যেটা করতে হবে বা যে খাবারগুলো বেশি গ্রহণ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই 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 প্রতিদিন বড় 1 গ্লাস দুধ, 2টো করে ডিম এবং সেই সাথে কিছু খেজুর, কিছু বাদাম ও কলা খাবেন। চেষ্টা করবেন দুধটা একটু কুসুম গরম খেতে। এতে যেটা হবে সেটা আপনার অ্যামিউনিটি ফ্লুইডটাকে এগুলো ধরে রাখতে সহায়তা করবে। এছাড়া কলা, খেজুর, বাদাম এগুলো হচ্ছে পাওয়ার হাউস, এগুলো শরীরে শক্তি তৈরি করে এবং সেই শক্তিটাকে শরীরের ভেতরে ধরে রাখতেও সহায়তা করে। প্রতিদিন ব্যায়াম করবেন, যেরকম ব্যায়ামই আপনি পারেন না কেন সেই ব্যায়ামটাই এ সময় কিছু কিছু করবেন। তবে কোনো ব্যায়াম করার যদি সুযোগ না থাকে তাহলে হাঁটুন 30 মিনিট করে। সকালবেলা, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনি এ সময় হাঁটাহাঁটি করুন, এটা খুব ভালো হবে। মুক্ত বাতাসে থাকার চেষ্টা করুন, এতে আপনার ভালো অক্সিজেন পাবেন। আর আপনি সবসময় খেয়াল রাখবেন এই সময় যে কাজটাই করুন না কেন, যে কিছুই করুন না কেন, আপনার বাচ্চার যেন ক্ষতি না হয়, আপনার যেন কোনো ক্ষতি না হয়, পেটে যেন চাপ না লাগে, এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন।
করবেন। যেটা আপনার জন্য বাচ্চার জন্য ভালো হবে সেটাই আপনি সবসময় গ্রহণ করবেন। আপনি যদি কর্মজীবী হয়ে থাকেন আর নবম মাসের গর্ভবতী হন তাহলে অবশ্যই ছুটি নিয়ে নিন, কেননা সিজারটাও প্রি প্ল্যান, কিন্তু নর্মাল ডেলিভারি কার কখন হবে সেটা বলা যায় না। এটা ডেটের কত আগেও হয়ে যেতে পারে, আবার ডেটের অনেক পরেও হয়ে যেতে পারে। তাই আপনি নবম মাসে পড়লে এবং কর্মজীবী হলে আপনি ছুটি নিয়ে নিন, এবং সেই সাথে অবশ্যই 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 হসপিটাল ব্যাগ গুছিয়ে রাখুন। আমরা অনেকেই করি কি যে হসপিটাল ব্যাগটা গুছাবো, গুছিয়েছি করে আর গোছানো হয় না, পরে শেষ পর্যায়ে গিয়ে এলোমেলো অনেক কিছু ঢুকিয়ে ফেলা হয় এবং প্রয়োজনে দেখা যায় যে হসপিটালে গিয়ে আর প্রয়োজনীয় জিনিসটা পাওয়া যায় না। আর ওই সময় ওগুলো অ্যারেঞ্জ করাটা, দরকারি জিনিসগুলো অ্যারেঞ্জ করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। নর্মাল ডেলিভারির জন্য কিভাবে ব্যাগ গুছাবেন সেটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন খুব বেশি বেশি করে প্রার্থনা করবেন। প্রার্থনার কোনো বিকল্প নেই, কেননা আপনাকে এই পরিস্থিতি থেকে একমাত্র উপরওয়ালাই খুব সহজে মুক্তি দিতে পারে। তাই আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে প্রার্থনা করবেন। আর সেই সঙ্গে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন, কেননা প্রেগনেন্সির প্রথম দিন থেকে একেবারে শেষ দিন পর্যন্ত ডাক্তার ও ডাক্তারের পরামর্শের কিন্তু কোনো বিকল্প নেই। আমি আবারও বলছি, প্রেগনেন্সির পুরো 9 মাস জুড়ে ডাক্তার ও ডাক্তারের পরামর্শের কোনো বিকল্প নেই। তাই আপনি প্রেগনেন্সির শেষের দিকে গিয়ে অবশ্যই বেশি বেশি করে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, এবং যখন যে সময় যে পরিস্থিতিতেই পড়েন না কেন ডাক্তারের সাজেশনটাই গ্রহণ করবেন। ডাক্তার যেটা আপনাকে সাজেস্ট করবে আপনি সেটাই মতোই কাজ করবেন, কেননা ডাক্তারের সাজেশনবিহীন আপনি যদি অন্য কোনো কাজ করেন তাহলে কিন্তু আপনি বাচ্চা দুজনেই ঝুঁকিতে পড়বেন। তাই আপনি নিশ্চয়ই বুদ্ধিমতী হয়ে থাকলে এটা কখনোই চাইবেন না যে তীরে এসে তরি ডুবুক, অর্থাৎ 9 মাস দীর্ঘ কষ্ট করার পরে আপনার শেষ পর্যায়ে এসে বাচ্চার কোনো ক্ষতি হোক বা আপনার কোনো ক্ষতি হোক সেটা আপনি অবশ্যই চাইবেন না। তাই ডাক্তার আপনাকে এ সময় যেটা বলবে আপনি সেটাই করবেন। ডাক্তার যদি নর্মাল ডেলিভারির কথা বলে তাহলে তো সেটাই করবেন, আর যদি সিজারের কথা বলে তাহলেও সেটাই করবেন, কেননা ডাক্তারের সিদ্ধান্তের বিকল্প অন্য কিছুই হতে পারে না। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আর অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।